বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না সরকার, সাফ জানালো ঢাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. ইউর নৈতিক সমর্থন চায় বাংলাদেশ। দিল্লি থেকে ঢাকায় ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ। 19 দেশের প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সংস্কার করে 3-4 মাসে নির্বাচন দেওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা সরকারের সদিচ্ছায় যথেষ্ট। এবং চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাবেন পোশাক শ্রমিকরা। 9% ইনক্রিমেন্টে সম্মত বিজিএমইএ বিকেএমইএ। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ার নাফি এবং আমি শম্পা বিশ্বাস। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য পছন্দ করছে না সরকার। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিল ঢাকা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টা দুয়েকের বৈঠকে উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পরে দুই দেশের সাম্প্রতিক ইস্যু ও বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কগুলো। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে। স্পষ্টভাবে জানানো হয়েছে দেশের সব ধর্মের মানুষ ভালো আছে। অন্যদিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি জানান বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। আরো জানাচ্ছেন নাইম আবির। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার, কলকাতা ও আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা, সংখ্যালঘু ইস্যুতে ভারতের মিডিয়ার অপপ্রচারে প্রতিবেশী দুদেশের সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার সকাল 11টা নাগাদ বিক্রম মিশ্রি প্রবেশ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কগুলো। এ সময় ভারত থেকে বলা হয় তারা ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্পগুলো অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায়। আর বাংলাদেশ থেকে সীমান্ত হত্যা বন্ধ, ভারতের মিডিয়ার অপপ্রচার রোধ ও শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে শক্ত অবস্থান তুলে ধরা হয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে বিক্রম মিশ্রি আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এখানেও দুদেশের সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে কথা হয়। এরপর ভারতের পররাষ্ট্র সচিব মুখোমুখি হন গণমাধ্যমে। কোনো প্রশ্নের সুযোগ না দিয়েই বলেন ভারত বাংলাদেশের সঙ্গে মানুষ কেন্দ্রিক একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়তে চায়। সেজন্য দুদেশের একসাথে কাজ করবার কোনো বিকল্প নেই। The two of them had a very cordial telephone conversation thereafter, and the chief advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South summit that was held in August this year. India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past, and we continue to see in the future, this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. And to that end, therefore, I have underlined today India's desire to work closely with the interim government of Bangladesh authorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction.
এরপর বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বিক্রম মিশ্রির সাথে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন গণমাধ্যমে। বলেন, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা প্রচার হচ্ছে উল্লেখ করে জসিম উদ্দিন বিক্রম মিশ্রিকে সেই বিষয়ে ব্যবস্থা নিতেও বলেন। বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা তথ্য এবং বিভ্রান্তিকর বয়ান রয়েছে। সে বিষয়ে আমরা ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপের অনুরোধ জানিয়েছি। সেই সাথে আমরা জোর দিয়ে বলেছি যে বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। বৈঠকে বাংলাদেশ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়, শেখ হাসিনার ভারত থেকে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন তারা এই বাস্তবতা সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। এছাড়াও বৈঠকে দুদেশের পণ্য আমদানি রপ্তানি নিরবিচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, তিস্তার পানি বন্টন চুক্তি, ভিসা জটিলতা, নেপাল থেকে জলবিদ্যুৎ আনবার ব্যাপারে আলোচনা হয়। নাইম আবির, এখন, ঢাকা। ইউর কাছে অর্থনীতির পাশাপাশি নৈতিক সমর্থনও চায় বাংলাদেশ। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের ভিসা সেন্টার নয়াদিল্লি থেকে ঢাকায় বা অন্য কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। 19 দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠকে চাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জবাবে বাংলাদেশকে যে কোনো ধরনের সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত বলে জানান প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার। বেলায়েত হোসাইনের প্রতিবেদন। বিপ্লব পরবর্তী যে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে সেই 5 আগস্ট থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় কূটনৈতিক বৈঠকে বাংলাদেশ, যে বৈঠকের নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নিয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত 19টি দেশের প্রতিনিধি। এর মধ্যে বাংলাদেশে থাকা 8টি দেশের মিশন প্রধান এবং নয়াদিল্লিতে থাকা 11টি দেশের মিশন প্রধান ও কূটনৈতিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, পাকিস্তানি হানাদারদের কবল থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে যে ডিসেম্বরে, সেই বিজয়ের মাসে এমন একটি বৈঠক বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়নের কাছে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সমর্থন চায় বলে বক্তব্যের শুরুতেই উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। It shows the support to Bangladesh, political support as well as economic support, moral support. তিনি বলেন, গণ অভ্যুত্থানের মুখে পালিয়েছে স্বৈরাচার হাসিনা। সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। হাসিনার পতনকে কেন্দ্র করে দেশে অনেকগুলো প্রাণহানির শঙ্কা তৈরি হওয়া সত্ত্বেও সৌভাগ্যক্রমে তা ঘটেনি। সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, দেশের শৃঙ্খলা ফিরতে শুরু করেছে। Many were speculating that there will be a lot of bloodshed, right? Immediately after the Prime Minister fled, there will be reprisals attack in a massive way. A huge number of people will be killed and so on. Luckily, that has not happened. Minority communities, and we wanted to make sure that we identify them and make sure they're safe, whoever the families and so on. তিনি বলেন, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় কাজ করছে অন্তর্বর্তী সরকার। তবে তার আগে 16 বছরে দেশ যে তলানিতে গিয়ে পৌঁছেছে সেখান থেকে টেনে তুলতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকার আমলের লুটপাটের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনৈতিক খাত ধ্বংসের ধার প্রান্তে চলে গিয়েছে। গত 16 বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা অবিশ্বাস্য। Election is held and a new government is elected. So we are going through that process. But in the meantime, the excitement of the moment, after 16 years of repression and denial of all the rights, human rights and everything else, and also forced disappearances, very painful stories one after another, bringing the whole economy in a situation where it's almost collapsing.
banking system hardly functioned. বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান মাইকেল মিলার বলেন, বাংলাদেশকে যে কোনো ধরনের সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ ইইউ। অংশীদারিত্ব ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে যাবে বলেও জানান তিনি। Looking forward, the European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে ভিসা জটিলতা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বা অন্য কোনো রাষ্ট্রে ভিসা সেন্টার খোলার অনুরোধ জানানো হয়েছে ইইউ জোটের দেশগুলোকে। বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। ভবিষ্যতে যেন এরকম বিলম্বিত আর না হয় সেজন্য দিল্লিতে সেন্টার না রেখে আমরা অন্যান্য দেশে সরিয়ে নেওয়ার কথা বলেছি। এ সময় ভারতের বিদেশ সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, দুই দেশের সম্পর্কে যে মেঘ জমেছে সেই মেঘ সরানোর ব্যাপারে ভারত আগ্রহী। তাদের আলাদা করে আলোচনা হচ্ছে সেটা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। ভারত বাংলাদেশ পররাষ্ট্র পর্যায়ের বৈঠক নিয়ে এই বিষয়ে আরও জানাতে স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী নাইমা বিন আবির। আজকে আপনি সারাক্ষণই ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখানে যে সচিব পর্যায়ে, দুই দেশের সচিব পর্যায়ে যে বৈঠক হলো, সেই বৈঠক থেকে আসলে বাংলাদেশের অবস্থানে সে পরিবর্তন হয়েছে কিনা, আর আগের যে একটা পরিস্থিতি ছিল নতজানুর একটা পরিস্থিতি, সেই জায়গা থেকে বাংলাদেশের অবস্থানটা উপরের দিকে আসলো কিনা, কি মনে হয়? নাফি, যদি প্রথমে উত্তর দেই এক বাক্যে, যে অবশ্যই বাংলাদেশ আজ ভারতের বিপক্ষে যে অবস্থানটি নিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, সেটি একেবারেই শক্ত অবস্থান, কঠোর অবস্থান এবং কূটনৈতিকভাবে ভীষণ রকমের শক্তিশালী একটি অবস্থান বাংলাদেশ কিন্তু নিয়েছে আজকের এই বৈঠকে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে বৈঠকটি প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে হয়েছে এবং প্রথমে বৈঠকটি হয়েছে একান্ত 2 সচিবের মধ্যকার, এরপরে হয়েছে 2 দল, অর্থাৎ 2 সচিবের নেতৃত্বাধীন যে 2টি দল এসছে, সেখানে কূটনৈতিক যে অন্যান্য বিষয় যেমন স্বরাষ্ট্র দল প্রতিনিধি দল ছিল, পানি বন্টনের মানে নদীর প্রতিনিধি দল ছিল, বিভিন্ন বিষয় যেটা স্বার্থ সংশ্লিষ্ট। এবার মূল জায়গায় আসে, আমি যদি পুরো আলাপটাকে 3টি পয়েন্টে বলি, সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, 1 নম্বর হচ্ছে বাংলাদেশ স্পষ্টভাবে বলেছে এই বৈঠকে, সাফ জানিয়ে দেবার মতো, যে সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে এবং ভারতে অবস্থান করে তিনি যে বক্তব্য দিচ্ছেন সেটি একেবারেই বাংলাদেশ পছন্দ করছে না এবং সেটা তাকে শেখ হাসিনাকে জানিয়ে দিতে বলা হয়েছে যে পররাষ্ট্র সচিবকে যে আপনারা এটি তাকে জানিয়ে দিবেন, 1 নম্বর। 2 নম্বর বলা হয়েছে যে বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ বাংলাদেশ চায় না এবং স্বাভাবিকভাবে বাংলাদেশও তো অন্য কোনো দেশের বা ভারতের কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না, সুতরাং ভারত বা অন্য কোনো দেশ কেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে, 2 নম্বর। এবং 3 নম্বর আরেকটি স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি জানেন যে গত 2 দিন আগেও বাংলাদেশে কিন্তু সীমান্ত হত্যা হয়েছে। আবির, আপনার এই কথার সূত্র ধরে একটু বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য যেমন বাংলাদেশ পছন্দ করছে না, তেমনি সীমান্ত হত্যা নিয়ে একটি কথা আপনি বলতে যাচ্ছিলেন। এই যে সীমান্ত হত্যা নিয়ে বারবারই আমরা প্রতিবাদ জানাই, আমরা নানান রকম ব্যবস্থা তাদের নিতে বলি, কিন্তু সেটি কোনোভাবেই তারা আমলে নেয় না। আজকের এই বৈঠকের পর তারা এই বিষয়ে তাদের মতের যে পরিবর্তন সেটি এনেছে কিনা বা কি জানিয়েছে? এখানে বাংলাদেশ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে সীমান্ত হত্যা বাংলাদেশ চায় না এবং এটিকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে হবে, এই কথাটি স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। এর প্রতি উত্তরে ভারত বলেছে যে সীমান্তে বিভিন্ন রকমের একটু আইন ও আইনের বিরোধী কার্যক্রম হয় বা কার্যকলাপ হয়, সেজন্য হয়তো তারা এই ধরনের কাজ করে, কিন্তু বাংলাদেশ থেকে স্পষ্ট জানানো হয়েছে যদি কোনো আইন বিরোধী কাজ হয় তাহলে নিশ্চয়ই সেটির আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে, তাতে বাংলাদেশের কোনো আপত্তি নেই। কেউ যদি আইন ভঙ্গ করে সে আইনের যে শাস্তি হয় তাকে সেই শাস্তি দেওয়া হবে, কিন্তু বাংলাদেশ এরকম আইন বিরোধী কাজ যেমন সমর্থন করে না, ঠিক তেমনিভাবে সীমান্ত হত্যাও সমর্থন করে না, এই কথাটি বাংলাদেশ থেকে স্পষ্ট করা হয়েছে। আর কয়েকটি বিষয় যদি একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে পানি বন্টন চুক্তি নিয়ে কথা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভারত এবং বাংলাদেশের অভিন্ন নদী আছে বেশ কয়েকটি এবং সেই নদীর সুষ্ঠু বন্টন হয় না, পানির হিস্সা আমরা পাই না, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কয়েকদিন আগে আমরা দেখলাম সিলেটে ফেনীতে বন্যা হয়েছে, তো বন্যার পূর্বাভাস বাংলাদেশ আগে চায়
যে আপনি তো বুঝতে পারছেন যে একটি বন্যা হচ্ছে, হঠাৎ করে আপনি যখন বন্যার উজানের ঢল নেমে আসবে তখন কিন্তু বাংলাদেশ যে বিপদে পড়ে সেটি বলা হয়েছে। কমপক্ষে 2 দিন বা 3 দিন আগে বন্যার পূর্বাভাস যেন বাংলাদেশকে দেওয়া হয়। সুতরাং এই বিষয়গুলোর বিবেচনা যদি আমি বলি তাহলে একেবারে বাংলাদেশ খুবই আবির, আপনার কাছ থেকে আমরা এই আজকের যে বৈঠকটি সেটি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির, তার কাছ থেকে আজকে আমরা যে পররাষ্ট্র পর্যায়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে সে সম্পর্কে বিস্তারিত জানছিলাম। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা নয় বলে দাবি করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলটির সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে তারা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট। আরো জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। সংবিধানের দোহাই দিয়েই নির্বাচনে নানা অনিয়ম করার জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ বেশ অনেক দিনের। তার বিরুদ্ধে গণরায়ও এসেছে 5 আগস্টের অভ্যুত্থানে। বিএনপি মনে করছে সুষ্ঠু নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন সংবিধানের কিছু নির্বাচনী সংস্কার। সে লক্ষ্যে নির্বাচনী পর্যবেক্ষণ নীতিমালা আধুনিকায়ন, সীমানা নির্ধারণ, নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ও সংবাদ মাধ্যমের ভূমিকা সহ 17 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সোমবার গুলশানে বিএনপি গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে এসব তুলে ধরে বিএনপি। যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি। কাজে আমরা বিশ্বাস করি যে যেটা খারজা বললেন আর কি, যে সরকার ক্ষমতা থাকতেছে তার নির্বাচনে বিজয়ী বা পরাজয়ের কোনো স্টেক নাই, কাজেই নিরপেক্ষভাবে কাজ করবে। ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই যথেষ্ট। 1991 সালে কিন্তু 3 মাসের ভিতরে 90 ডেজ একটা নির্বাচন করেছিল, যে নির্বাচন এখনো বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে একটি শ্রেষ্ঠ নির্বাচন হিসেবে বিবেচিত হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, যা করে নির্বাচন দিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা না। তারপরে যে কাজগুলো এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। নির্বাচনের ফলাফল নিয়ে সরকারের আগ্রহ না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে উল্লেখ করেন বিএনপির নেতারা। এই সরকারের তত্ত্বাবধায়ক ইন্টারিম সরকারের যারা থাকবেন তাদের যখন নির্বাচনী ফলাফলের কোনো ইন্টারেস্ট থাকবে না, এটি কিন্তু হুমকি। এদিকে আগামী বুধবার থেকে আগরতলা অভিমুখে ঢাকা আখাউড়া লং মার্চের ঘোষণা দিয়েছে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের নেতারা। সকালে এই লং মার্চের ঘোষণা দিয়ে সংগঠনগুলোর নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। সিফাত শাহরিয়ার, এখন। পোশাক শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট 5% থেকে বাড়িয়ে 9% করার সরকারের দেয়া সুপারিশে সম্মত হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার সচিবালয়ে তৈরি পোশাক মালিকদের সাথে এক বৈঠক শেষে কথা জানান শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, ইনক্রিমেন্টের এ হার চলতি ডিসেম্বর থেকে কার্যকর হবে। বলা হচ্ছে বিদ্যমান শতকরা 5% বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা 4% যুক্ত করে সর্বমোট 9% বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা 5% বিদ্যমান থাকবে, রাইট। কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা 4% বৃদ্ধি 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। গেল 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় সারা দেশে 478 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ডেঙ্গুতে 96,228 জন আক্রান্ত হলেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় 595 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছর 94,062 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের 9 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে 96,706 জন। এর মধ্যে 63.1% পুরুষ এবং 36.9% নারী। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 531 জন। ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে আক্রান্ত হয়েছে 136 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে 364 জন। গেল বছরগুলোতে শীতের প্রকোপে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসলেও চলতি বছর জলবায়ু পরিবর্তনের কারণে শীত চলে এলেও এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা কমেনি। আরজিপির পর এবার জুলাই আগস্টে পুলিশের ভূমিকার জন্য ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, নতুনভাবে পুলিশ বাহিনী গড়ে উঠবে। আওয়ামী আমলে রাজনৈতিক বিবেচনায় প্রায় 1 লাখ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে বলেও তথ্য দেন তিনি। ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন, সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত। গত 15 বছরে 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ ভাবে রিক্রুটেড। যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে। পরবর্তীতে উনি চাঁদাবাজি এই বাণিজ্যটা করবেন বলে আমার লোকীয়, আর যিনি এই ধরনের বাণিজ্যে লিপ্ত হবেন শক্ত হাতে ব্যবস্থা। দুদক ও বিচার বিভাগ শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। অন্যদিকে আইনি সীমাবদ্ধতায় দুদক কাজ করতে পারছে না বলে জানিয়েছেন দুদক সংস্কার কমিশন প্রধান। দুর্নীতিবাজ না, কিন্তু মানুষকে দুর্নীতিবাজ করে ফেলা হয়েছে। এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে, যারা দুর্নীতি করেন তারা রাষ্ট্র কাঠামো এমনভাবে দখল করে ফেলেছেন যে এই দুর্নীতিটাকে, যারা দুর্নীতি করেন তাদেরকে বিচারহীনতা দেওয়ার পাশাপাশি এই বার্তাটা দেওয়া হয়েছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক, আইনি, রাজনৈতিক এবং আমলাতান্ত্রিক চর্চার মাধ্যমে যে এইটাই বাস্তবতা। চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেগম রোকেয়া পদকজয়ী সবাইকে তারুণ্যের চেতনা ধারণ করার আহ্বান তার। সকালে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া পদকজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবছর 4 জন বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক পান। তার হলেন শিক্ষাবিদ পারভিন হাসান, নারী অধিকার কর্মী ও আলোকচিত্রী তসলিমা আক্তার, দাবায় বাংলাদেশের নারী গ্র্যান্ডমাস্টার রানী হামিদ এবং নারী অধিকার কর্মী শিরিন পারভিন হক। নিত্যপণ্যের আমদানিতে ব্যাপক হারে কর ছাড় দেওয়ায় রাজস্ব আদায় কমেছে, তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কর আরোপ করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। জনগণকে স্বস্তি দেওয়ার জন্য জনস্বার্থে আপনারা খেয়াল করেছেন যে আমরা ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অগ্রিম কর, অগ্রিম আয়কর এবং ভিএটি ক্ষেত্রে আমরা ব্যাপক হারে ছাড় দিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্য যাতে আমাদের জনসাধারণের ক্রয় সীমার মধ্যে থাকে, সে কারণে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য অল্প সময়ের জন্য আমরা আশা করি যে পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলে আবার আমরা আমাদের রেগুলার যে ভ্যাট রিজিম সেখানে ফেরত আসব। লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন তেল। এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটার 175 টাকা। আজ থেকে কার্যকর হবে নতুন এই মূল্য। খোলা ও বোতলজাত দুই ক্ষেত্রেই
বাড়ল। খোলা বাজারে লিটারের দাম 157 টাকা। বিকেলে সচিবালয়ে তেল আমদানিকারকদের সাথে বৈঠক শেষে এমন ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। এখন থেকে প্রতি মাসের 10 তারিখ সয়াবিন তেলে আন্তর্জাতিক মূল্য অনুযায়ী পর্যালোচনা করা হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে আলু আর তেল ছাড়া সকল পণ্যের মূল্য নিম্নমুখী। দ্রুতই সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি কমে যাবে। দেশের বাইরের প্রসঙ্গ, সিরিয়া সীমান্তে গোলান মালভূমির বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে আইএস নির্মূলে বেশ কয়েক দফা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার জনগণকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। 1300 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদে এক ভাষণে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি, তাদের রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু থেকেই হয়েছে। এই বিজয়ের মাধ্যমে ইরান, ইসরায়েল সহ পশ্চিমাদের একটি বার্তা দেয়া হয়েছে। এই বিজয় অঞ্চলটির ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত করেছে। তার অভিযোগ, এতদিন সিরিয়াকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে সাম্প্রদায়িকতা এবং দুর্নীতি ছড়িয়েছে ইরান। শেষ করব শান্তবাজার। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় নয়াদিল্লি। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য পছন্দ করছে না সরকার, সাফ জানালো ঢাকা। প্রাক্তন প্রধানমন্ত্রী যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. ইউর নৈতিক সমর্থন চায় বাংলাদেশ। দিল্লি থেকে ঢাকায় ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ। 19 দেশের প্রতিনিধির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সংস্কার করে 3-4 মাসেই নির্বাচন দেওয়া সম্ভব। সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা, সরকারের সদিচ্ছাই যথেষ্ট। এবং চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি অর্থ পাবেন পোশাক শ্রমিকরা। 9% ইনক্রিমেন্টে সম্মত বিজিএমইএ, বিকেএমইএ। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।